গল্পের জাদুকর ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আবারও কিছু নতুন গল্প নিয়ে হাজির আপনাদের কাছে। আজকের গল্পটি হলো একটি ডিটেকটিভ গল্প। গল্পের নাম কালো কাঁচের ঘর। শুরু হচ্ছে আজকের গল্প, কালো কাঁচের ঘর। বৃষ্টির রাতগুলো কি আপনাকে কখনো অদ্ভুত কিছুর ইঙ্গিত দেয়? কলকাতার ব্যস্ত শহরের মাঝখানে এক টানা ঝিরঝিরে বৃষ্টির ভিতর 9 তলার এক ঘরে হঠাৎ করেই থেমে গেল একটা জীবন। চারপাশে কাঁচের দেয়াল, ভিতর থেকে লক করা। একজন নামজাদা শিল্পপতি মৃত অবস্থায়। কেউ বলল আত্মহত্যা, কিন্তু একজন বলল না, এটা খুন। তিনি হলেন গোয়েন্দা অরিন্দম সেন। ঠান্ডা মাথায় বিশ্লেষণ করতে পারা এক মানুষ, যার চোখ ধোঁয়ায় নয়, খুনের ছায়া খুঁজে পায়। এই গল্প কালো কাচের ঘর, যেখানে প্রতিটি চরিত্র লুকিয়ে রেখেছে নিজের মতো করে সত্য। কিন্তু একটাই প্রশ্ন, ঘরের দরজা বন্ধ থাকলে খুনি এলো কিভাবে আর বেরোলো কোথা দিয়ে? চলুন শুরু হোক তদন্ত এক্ষুনি। গল্পের সূচনা, কালো কাঁচের ঘর। স্থান কলকাতা, বালিগঞ্জ। সময় এপ্রিল 2024, রাত 8:47। ঘটনাটির সঙ্গে জড়িত চরিত্ররা: 1. তনয়া ধর, মৃতের স্ত্রী, বয়স 58 বছর। সমাজে ভদ্র, কিন্তু স্বামীর সঙ্গে সম্পর্ক শীতল ছিল। প্রায়ই স্বামীকে অসংবেদনশীল বলে অভিযোগ করতেন। 2. সৌমিক ধর, ছেলে, বয়স 28। মার্কেটিং নিয়ে পড়াশোনা করে আসা। বাবার কাছ থেকে ব্যবসার দায়িত্ব নিতে চেয়েছিল, কিন্তু বারবার উপেক্ষিত হয়েছে। 3. মিস মার্থা রোজারিও, ব্যক্তিগত সেক্রেটারি, বয়স 65। 20 বছরের বেশি সময় ধরে রবীন্দ্রনাথের ডান হাত। সব ব্যবসায়িক কাগজপত্র, গোপন চুক্তি তার হাত দিয়েই যেত। 4. ভানু মুখার্জি, ব্যবসায়িক পার্টনার। সাম্প্রতিক কিছু লেনদেন নিয়ে মৃত ব্যক্তির সঙ্গে মনোমালিন্য ছিল। 5. তন্ময় ঘোষাল, সৌমিকের সহপাঠী, ল্যাব টেকনিশিয়ান। গবেষণাগারে বিষ ব্যবহার করত, হঠাৎ করে নিখোঁজ। 6. সুমন ধর, রবীন্দ্রনাথের ছোট ভাই, 5 বছর আগে রহস্যজনকভাবে নিখোঁজ। তার একটা হুমকি চিঠি খুনের আগে পাওয়া গেছে। কলকাতা শহরের নামী শিল্পপতি রবীন্দ্রনাথ ধরের মৃত্যুর খবরে শহরের মিডিয়া কেঁপে উঠল। সন্ধ্যা 7টায় নিজের ব্যক্তিগত অফিস ঘরে তিনি মৃত অবস্থায় পাওয়া যান। ঘরের সব কাঁচ কালো ফিল্মে মোড়া, বাইরের আলো এক ফোঁটাও ঢোকে না। ঘরটি সম্পূর্ণ বন্ধ, দরজা ভেতর থেকে লক করা, জানালাও শক্ত কাঁচে বন্ধ। তার মুখের পাশে একটা গ্লাস পড়েছিল, তাতে সামান্য বিষের বন্ধ। সবাই ভেবেছিল আত্মহত্যা, কিন্তু পুলিশ রিপোর্ট বলল এটা খুন। এই কেসের দায়িত্ব দেওয়া হয় গোয়েন্দা অরিন্দম সেনকে, যিনি পূর্বে অনেক অসম্ভব মামলার সমাধান করেছেন নিখুঁত বিশ্লেষণ দিয়ে। অরিন্দম প্রথমেই পরিবার ও কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করেন। মূল চরিত্ররা হল: 1. মৃত ব্যক্তির স্ত্রী তনয়া ধর। সম্পর্ক ভালো ছিল না, তবে প্রকাশ্যে কোনো কলহও ছিল না। 2. ছেলে সৌমিক ধর, ব্যবসার দায়িত্ব নিতে চাইছিলেন, তবে বাবা তাকে যোগ্য মনে করতেন না। 3. বিশ্বস্ত সেক্রেটারি মিস রোজারিও, 20 বছরের সম্পর্ক, প্রায় পরিবারের মতো। 4. ব্যবসায়িক পার্টনার ভানু মুখার্জি, কিছু টাকা লেনদেনের বিরোধ চলছিল, তবে সবচেয়ে অদ্ভুত আচরণ করছিল তনয়া।
তার চোখে ভয়, মুখে শূন্যতা। অরিন্দম টের পেলেন সে কিছু লুকোচ্ছে। রবীন্দ্রনাথ ধরের ঘরের জানালা ছিল কালো কাচের তৈরি। দিনেও বাইরের আলো আসে না, ভেতরেও ক্যামেরা ছিল না। ঘরের দরজা ছিল অটো লকিং সিস্টেম। ভেতর থেকে খোলা না হলে কেউ ঢুকতে পারবে না। তবে ফ্লোরে পাওয়া যায় এক ছোট্ট স্ক্রুড্রাইভার আর ডেস্কের নিচে একটা ওয়্যার কাটার। অরিন্দম বুঝলেন কারোর প্রফেশনাল জ্ঞান ছিল ইলেকট্রিক লক ভাঙার। রবীন্দ্রনাথের ডেস্কের লকার থেকে এক পুরনো চিঠি পাওয়া যায়। লিখেছেন তার ভাই সুমন ধর, যিনি 5 বছর আগে রহস্যজনকভাবে হারিয়ে গিয়েছিলেন। চিঠিতে লেখা ছিল, দাদা, তুমি যা করেছ তার ফল একদিন পেতেই হবে। আমি ফিরে আসব কিংবা আমার ছায়া, সেই কালো ঘরেই শেষ হবে তোমার রাজত্ব। চিঠির তারিখ ছিল 1 বছর আগের, কিন্তু সুমন তো মৃত ঘোষণা হয়েছেন। অরিন্দম সন্দেহ করতে শুরু করলেন কারোর হাতেই চিঠি পড়ে গিয়েছিল এবং সেই হুমকি সত্যি করতে চেয়েছিল। গ্লাসে পাওয়া বিষটির নাম থিওব্রোমিন D5। এটা বাজারে পাওয়া যায় না, কেবল ল্যাব ব্যবহার করে। আর এই একই বিষ সৌমিক তার প্রজেক্টে ব্যবহার করত বিশ্ববিদ্যালয়ে গবেষণার সময়। অরিন্দম জিজ্ঞাসা করলেন, তোমার কাছে এখনো ওই বিষের অ্যাক্সেস আছে? সৌমিক বলল, না, আমার অ্যাকাউন্ট ব্লক হয়ে গেছে। তবে আমার এক সহপাঠী ল্যাব টেকনিশিয়ান হিসেবে কাজ করে। নাম তন্ময় ঘোষাল। কিন্তু তন্ময়কে খুঁজে পাওয়া গেল না। ফোন বন্ধ, হোস্টেল খালি। ঘরে কোনো ক্যামেরা ছিল না, তবে রবীন্দ্রনাথের টেবিলের নিচে একটি ভয়েস রেকর্ডার লাগানো ছিল, যেটা প্রতিদিন সন্ধ্যে 6টা থেকে 8টা পর্যন্ত চালু থাকত। সেই রেকর্ডার প্লে করে শোনা গেল, তুমি আবার এখানে কেন? আমি এসেছি তোমার সত্যিটা সামনে আনতে। তুমি পাগল হয়ে গেছো, দরজা লক করো। এবার তোমার পালা দাদা। এরপর একটা ধাতব জিনিস পড়ে যাওয়ার শব্দ, একটা গ্লাস ভেঙে যাওয়ার শব্দ, আর শেষে এক নিঃশ্বাসে হাওয়ার মতো আওয়াজ। নিঃশব্দ মৃত্যু। ঘরের জানালার নিচে ছিল একটি ভিন্নধর্মী বাটন, যেটা চাপলে জানালার নিচের দিকে একটি ফাঁকা চেম্বার খোলে। সেখান দিয়ে কোনো পাতলা মানুষ প্রবেশ করতে পারে। এই জায়গাটি শুধুমাত্র সিকিউরিটি মেইনটেনেন্স জানত। সেই তথ্য জানতেন সেক্রেটারি রোজারিও। অরিন্দম রোজারিওকে সরাসরি জিজ্ঞেস করলেন, আপনি ওনাকে এত বছর চেনেন, জানেন কারা তার ক্ষতি চাইত? তিনি কাঁপতে কাঁপতে বললেন, আমি জানি কে ওনাকে মারল, কিন্তু বললে আমাকেও শেষ করে দেবে। অরিন্দম সমস্ত পাজল মিলিয়ে ফেললেন। খুন হয়েছে বিষ দিয়ে, দরজা বন্ধ থাকলেও জানালার চেম্বার দিয়ে খুনি প্রবেশ করেছে। স্ক্রুড্রাইভার ওয়্যার কাটার খুনির প্রফেশনাল জ্ঞান প্রমাণ করে। চিঠির মাধ্যমে সুমনের ফিরে আসা ছিল একটি ছদ্মবেশ, আসলে সেটা সাজানো হয়েছিল, এবং বিষ এসেছিল সৌমিকের ল্যাব থেকে। তন্ময় ঘোষাল ছিল মূল খুনি, সৌমিকের পুরনো সহপাঠী। সে টাকা পেয়ে খুন করে এবং তার সঙ্গে যুক্ত ছিলেন তনয়া, মৃতের স্ত্রী। কারণ রবীন্দ্রনাথ তার সম্পত্তির বেশিরভাগই স্ত্রী ও ছেলের নামে না রেখে রোজারিওর নামে করে দিয়েছিলেন, যাকে সে বিশ্বাস করতেন। এই রাগ থেকেই তনয় নিজের ছেলেকে প্রভাবিত করে খুনের পরিকল্পনা করে। তন্ময় বিষ দেয়, জানালার চেম্বার দিয়ে ঢুকে খুন করে। দরজা ভেতর থেকে লক করা ছিল না, লকটি বাইরের রিমোট দিয়ে নিয়ন্ত্রণ করা হয়েছিল। সব প্রমাণ হাতে আসার পর অরিন্দম চুপচাপ বললেন, কালো কাঁচ শুধু আলো আটকায় না, সত্যিটাও আটকায়। কিন্তু যতই কাঁচ মোটা হোক, সত্যি একদিন ভেঙেই পড়ে। তনয়া ও তন্ময় ধরা পড়ে। সৌমিককে সন্দেহ করা হলেও সে প্রত্যক্ষভাবে যুক্ত ছিল না, তাই ছাড়া পায়। রোজারিও নিজের নীরবতাকে অপরাধ মনে করলেও অরিন্দম বলেন, আপনার নীরবতা ছিল ভয়, কিন্তু আপনি সেই নীরবতা ভেঙে সত্যিটা সামনে এনেছেন, সেটাই সাহস।